তো বন্ধুরা, আজকের এই এপিসোডটা দেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, কারণ আজকের এই এপিসোডে এমন কিছু রিভিল হতে যাচ্ছে যেটা দেখে তোমরা শকড হয়ে যাবে। কারণ আমি যখন এই এপিসোডটা দেখেছি শেষের দিকে, আমি একদম অবাক হয়ে গেছি। তো আমি বেশি দেরি করব না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো এই এপিসোডটা সেখান থেকে শুরু হয় যেখানে গত এপিসোড শেষ হয়েছিল। সাগামি কখনোই ভাবেনি যে সে আসলে কিভাবে একজন সেভিয়র হিসেবে পরিচিতি পাবে। সে বুঝতে পারছিল না যে টেটসু কেন সেভিয়র হতে চায় না, কারণ একজন সেভিয়রের যে ক্ষমতা এবং যে খ্যাতি রয়েছে তা কষ্টের বিনিময়ে অর্জন করা খুবই মূল্যবান। সাগামি টেটসুকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন এতদিন সেভিয়র হয়ে থাকলে, প্রথম থেকেই কেন ছাড়লে না? টেটসু জানায় যে সে অন্য কোনো কাজে খুব একটা দক্ষ ছিল না এবং সে চেয়েছিল মানুষ যেন বিনা কারণে কষ্ট না পায়। সে একটি শান্ত এবং সুন্দর পৃথিবী করতে চেয়েছিল। টেটসু বিশ্বাস করে যে সে হয়তো পুরো পৃথিবীকে একা বাঁচাতে পারবে না, কিন্তু তার এই লড়াইয়ের কারণে যদি মানুষ কিছুটা শান্তি পায় কিংবা ভয় পাওয়া বন্ধ করে, তবে সেটাই তার জন্য অনেক কিছু। এটাই তার জন্য যথেষ্ট। তার এই কথা শুনে সাগামি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে টেটসুর উদ্দেশ্য কতটা নিঃস্বার্থ ছিল। তো সাগামি বলে, সে নিজের জন্য যা কিছু করেছে, যা কিছু হারিয়েছে, সবকিছুই অর্থহীন ছিল। ঠিক তখনই সাগামির যে স্কোয়াডের একজন সদস্য ছিল ইউমা, সে সেখানে দ্রুত গতিতে পৌঁছায়। সে সেখানে এসে টেটসুর দিকে বন্দুক তাক করে। উমার উদ্দেশ্য ছিল সাগামিকে বাঁচানো এবং সেভিয়র হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করা, কিন্তু সাগামি তাকে থামিয়ে দেয় এবং বলে যে এখন আর এর প্রয়োজন নেই। সাগামি ইউমার কাছে ক্ষমা চায়, কারণ সে নিজের স্বার্থের জন্য তাকে এবং বাকিদেরকে ভুল পথে চালিত করেছিল। সাগামি ইউমাকে সবকিছু বলতে থাকে যে সে এতদিন ধরে তাদেরকে ব্রেন ওয়াশ করেছিল এবং ইউমাকে বলে, আমাকে মেরে ফেলো। ইউমা এটি বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল হয়তো টেটসু কোনো ক্ষতি করেছে, কিন্তু ইউমা রেগে গিয়ে সাগামিকে এমন কথা বলতে বারণ করে। সে জানায়, তুমি পাশে আছো বলেই আমি সব সময় শান্তিতে ঘুমাতে পারতাম। ইউমা জানায় যে তাদের কাছে সাগামি শুধু একজন সেভিয়র নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। ইউমা এই স্নোবলের যে ফ্রিজ হয়ে গিয়েছিল, অর্থাৎ বিগ ফ্রিজ, এই সময়কার কথা মনে করিয়ে দেয়। যখন পৃথিবী বরফে জমে গিয়েছিল, তখন সাগামি নিজের প্রাণের পরোয়া না করে সবার আগে বাচ্চাদের বাঁচাতে গিয়েছিল। বাচ্চারা একটি হ্যাঙ্গার বা গুহার ভিতর আটকে গিয়েছিল এবং সেখানে পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু সাগামির কাছে বাচ্চাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে একটি ট্রাক চালিয়ে সেই বরফের স্তূপটা ভেঙে ফেলে এবং সেখানে দরজায় পৌঁছে যায়। সেখানের হ্যাঙ্গারের দরজাটা বরফে জ্যাম হয়ে গিয়েছিল, কিন্তু নিজের খালি হাতেই সেই দরজা টেনে খুলে, যার ফলে তার হাত মারাত্মকভাবে জখম হয়। ভেতরে গিয়ে সে দেখে সব বাচ্চা ভয়ে জড়সড় হয়ে আছে। সাগামি না পৌঁছালে তারা হয়তো সেখানে ঠান্ডায় মারা যেত। বাচ্চাদের চোখে সে ছিল তাদের সত্যিকারের সেভিয়র। এরপর তারা বিয়ারদের যে বেস রয়েছে সেটা মেরামত করে সেখানে থাকতে শুরু করে, কিন্তু খাবার ফুরিয়ে আসায় একটি ভেঙে পড়া সাপ্লাই বিমানের খোঁজে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে। সে যাত্রাপথে সবসময় বাচ্চাদের খেয়াল রাখত। বলেছিল, বাচ্চাদের মধ্যে কেউ যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আমাকে জানাও। যখন অনেক বাচ্চা হাঁটতে পারতেছিল না, তখন তাদেরকে একটি স্লেজে বসিয়ে টেনে নিয়ে যায়। অবশেষে তারা একটি গুহায় পৌঁছায় এবং সেখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করে। সেখানে তারা একটি কাইজু খুঁজে পায় যা বরফে জমেছিল। সেটা দেখতে অন্য সব কাইজু থেকে আলাদা ছিল। হঠাৎ গুহার অন্য প্রান্ত থেকে দুটি মিউটেন্ট কাইজুর লড়াইয়ের শব্দ শোনা যায়। সেই কাইজুদের লড়াইয়ের তীব্রতায় গুহায় ধস নামে এবং সাগামি এবং বাচ্চারা ভেতরে আটকা পড়ে, যার কারণে সাগামি হতাশ হয়ে যায়। সে অনেক চেষ্টা করে গুহার পাথরগুলো সরাতে, কিন্তু তার হাত থেকে রক্ত বের হয়ে যায়। তারপরেও সে সরাতে পারে না। এক সপ্তাহ কেটে যায়। তাদের সব খাবার শেষ হয়ে যাওয়ায় তারা ক্ষুধার্ত হয়ে পড়ে। সাগামি বাচ্চাদের সাহস রাখতে বলে। আর কোনো উপায় না পেয়ে বরফে জমে থাকা কাইজুটির শরীর থেকে মাংস বের করতে শুরু করে। বেঁচে থাকার জন্য বাচ্চারা সেই মাংসগুলো খেয়ে নেয়। শুরুতে সব স্বাভাবিক মনে হলেও পরদিন অনেক বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। কাইজুর বিষাক্ত মাংসের প্রভাব সাগামির উপরও পড়ে এবং সে বমি করতে শুরু করে। অসুস্থ সাগামি বুঝতে পারছিল যে বাকি বাচ্চাদের বেঁচে থাকার একমাত্র ভরসা সে নিজেই। সাগামি নিজের সব শক্তি সঞ্চয় করে আবার উঠে দাঁড়ায়। সে সময় সে তার মনের ভেতর একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এই আওয়াজটি সেই হারকিউলিসের। এতদিন বরফে চাপা পড়ে থাকা হারকিউলিস নিজেকে মুক্ত করে এবং তার শক্তির সাহায্যে সাগামি ও বাচ্চাদের গুহা থেকে বের করে আনে। যারা সেই কাইজুর মাংস খেয়ে মারা গিয়েছিল তাদেরকে কবর দেওয়া হয়। তখন বলা হয় যে সাগামি না থাকলে তাদের কেউ বেঁচে থাকতো না। সাগামি বুঝতে পারে যে সে তার অজান্তেই অনেক আগেই সেভিয়র হয়ে গিয়েছিল। সাগামি যখন তার সার্থকতা অনুভব করছিল, ঠিক তখনই হারকিউলিস হঠাৎ ইউকিওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। সাগামি অবাক হয়ে যায়, কারণ সে কাইজুকে কোনো আদেশই দেয়নি। তখনই তারা দেখে যে রিকো নামের সেই বাচ্চা মেয়ে হারকিউলিসের পিঠে আছে, অর্থাৎ সাগামির আরেকজন সঙ্গী যার নাম রিকো। সে হারকিউলিসের পিঠে দাঁড়িয়ে আছে এবং সে টেটসুর সামনে এসে দাঁড়ায়। টেটসু তাকে চিনতে পারলেও বুঝতে পারে যে রিকোর মধ্যে
কোনো একটা সমস্যা আছে। সাগামি এবং ইউমা রিকোর অদ্ভুত আচরণ লক্ষ্য করে। রিকো বলতে থাকে যে সে কতটা সৌভাগ্যবান যে সে টেটসুর মতো কাউকে খুঁজে পেয়েছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় তখনই ঘটে যখন রিকোর মাথা সম্পূর্ণ ঘুরে যায়, মানে 180 ডিগ্রিতে ঘুরে যায়। তার গায়ের চামড়া উঠে যেতে শুরু করে। এই সিনটা দেখতে আমার কাছে একটু ব্রুটাল লাগছিল। টেটসু বুঝতে পারে তার সামনে একটি কাইজু দাঁড়িয়ে আছে, মানে সে আগেই আন্দাজ করতে পারতেছিল এটা কোনো সাধারণ মানুষ না, বরং একটা কাইজু। টেটসু সাগামি এবং ইউমাকে বাঁচাতে সতর্ক হয়ে যায়, যার জন্য সে ইউকিওকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু সেই কাইজুটি হারকিউলিসকে পাঠায় ইউকিওকে বাধা দেওয়ার জন্য। সেই কাইজুটি জানায় যে সে 1 সপ্তাহ আগেই সাগামির দলে ঢুকেছিল, যখন সাগামি টোকিওতে লুকিয়ে লুকিয়ে কাইজুর উপর নজর রাখছিল। ওই স্নোবল যে কাইজুটা ছিল ওটা তখন সেই কাইজুটি আসল রিকোকে খেয়ে তার রূপ ধারণ করে। রিকোর স্মৃতি ব্যবহার করার কারণে কেউ তাকে চিনতে পারেনি, মানে বুঝতে পারতেছেন যে এমন একটা কাইজু যে কিনা তার যে কোনো রূপ ধারণ করতে পারে তাকে খেয়ে ফেললে। এছাড়াও রিকোর স্মৃতি ব্যবহার করার কারণে সে বিয়ার্ডে বেসের এবং দলের অবস্থান জেনে যায়। এমনকি সে জানতে পারে টেটসুও সেই মহাকাশ মিশন থেকে বেঁচে ফিরেছে। সে জানায় যে সাগামি আবারও তার একটি পুতুল হিসাবে ব্যবহৃত হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়টা এখনই হয় যে রিকোর আড়ালে নিচ থেকে এন নামে সে মেয়েটির মুখ বেরিয়ে আসে, মানে সেই এন নামের মেয়েটিই ছিল সেই কাইজু যে কিনা রূপ ধারণ করেছিল। ভাই বুঝতে পারতেছেন, পুরো এপিসোডটা এখানেই ঘুরে যায় যখন এই সিনটা আমি দেখি। গত পর্বে প্রথমে এনের এই সিনটা যখন দেখেছিলাম তখনই আমার একটু খটকা লাগছিল। সেই মহিলা যে স্পেস মিশন ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল সে জানায় সাগামি কেবল তার পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ ছিল। তার আসল লক্ষ্য ছিল টেটসুকে শেষ করা এবং কাইজু জাতির রাজত্ব কায়েম করা। এন সাগামির মাথা চেপে ধরে এবং তাকে মারার জন্য লেজার বিন চার্জ করতে শুরু করে। ঠিক সেই শেষ মুহূর্তেই টেটসু লাফিয়ে এসে এনকে একটি জোরালো কিক মারে। এর কারণে লেজারটি সঠিকভাবে না লেগে সাগামির প্রাণ বেঁচে যায়। তো এপিসোডটা সেখানেই শেষ হয়ে যায়। তো জানি না কেন এপিসোডটা এইভাবে শেষ হয়ে যায়, কিন্তু এর পরবর্তী এপিসোড আরো ইন্টারেস্টিং। তো আমি আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান।